দর্শক ওকে। সালাম শুভেচ্ছা রইলো। আমি আতিকুর রহমান পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির আমাকে সত্যি বিদায় করতে হবে মহাসচিব, তবে বাংলাদেশের খুবই পরীক্ষিত রাজনীতিবিদ, দীর্ঘ সময় ছাত্র রাজনীতি থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন চলার একাধিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনাব মজিবুল হক চন্নু। আমরা জানেন যে সময়টা আমরা জনাব মজিবুল হক চন্নুর সঙ্গে যুক্ত হয়েছি, সেই সময় জাতীয় পার্টির একটা বড় সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। এখন জাতীয় পার্টি মহাসচিব পরিবর্তন, এটা আসলে বাংলাদেশে একটা ট্রেডিশনই দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি মহাসচিব চেঞ্জ হওয়াটা একটা সম্মেলন ছাড়া রুটিন মাফিক এখন পর্যন্ত 4-5 জন মহাসচিব সম্মেলন ছাড়াই চেঞ্জ হয়েছে। সবশেষ মজিবুল হক চন্নু যখন মহাসচিব হয়েছিলেন তখন মুশাররফ রহমান রাঙ্গাকে পরিবর্তন করে তাকে আনা হয়েছে। দর্শক আমরা সরাসরি কথা বলবো জনাব মজিবুল হক চন্নু। আমি একটু জানতে চাই যে হঠাৎ করে কেন এই পরিবর্তন, আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? আপনি কি জাতীয় পার্টির সঙ্গে থাকছেন কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে? না, ব্যক্তিগতভাবে জি এম কাদের সাথে আমার কোনো সমস্যা হয় নাই। তবে যে সমস্যাটা হয়েছে যে আমাদের কাউন্সিলের হওয়ার কথা ছিল 28শে জুন। এটা নিয়ম অনুযায়ী আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্টের সভা হয় 20শে মে। সেই 20শে মে সভায় সিদ্ধান্ত হয় যে 28শে জুন কাউন্সিল হবে, এবং ওই 20শে মের যে প্রেসিডেন্ট সভা সেইখানে কয়েকজন প্রেসিডেন্ট সদস্য বক্তব্য রাখেন এবং দাবি করেন যে জি এম কাদের সাহেব গত 24-এর নির্বাচনের সময় ফন্ড বিক্রি করে কয়েক কোটি টাকা আদায় হয়েছিল, সেই টাকাগুলি ব্যাংকে রাখা হয় নাই। এই টাকাগুলি কত, এটার হিসাব চেয়েছিল, এবং মহিলা এমপি যখন নেওয়া হয় তখন তাদের কাছ থেকে একটা বড় অনুদান নেওয়া হয়েছিল, সেটাও ব্যাংকে রাখা হয় নাই। ওই টাকাগুলির হিসাব একজন চেয়েছিলেন, আরেকজন সদস্য বলেছিলেন যে এই এখন যে সময় আসছে 5ই আগস্টের পর যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে এখন ডেমোক্রেসি, ব্যক্তিগত অধিকার, তারপরে সচেতনতা, এইগুলি নিয়ে মানুষের নতুন চিন্তা ভাবনা আসছে। তাই এখন একক নেতৃত্ব না দিয়ে একটা যৌথ নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। আর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি আমার অভিজ্ঞতা থেকে অনুরোধ করেছিলাম যে জি এম কাদের সাহেব যেহেতু সবসময় তিনি গণতন্ত্রের পক্ষে খুব জোরালো ভাবে বক্তব্য রাখেন, তিনি এই অটোক্রেসির বিরুদ্ধে, সৌরতন্ত্রের বিরুদ্ধে খুব সোচ্চার। আমি ওনাকে বলেছিলাম যেহেতু আপনি সৌরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, অটোক্রেসির বিরুদ্ধে কথা বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেন, তাহলে আপনি সেই গণতন্ত্রের কিছুটা অন্তত নিজের ঘর থেকে আরম্ভ করেন। দলের যে গঠনতন্ত্র বা দলের মধ্যে আমরা একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার একটা সৃষ্টি করি, এবং সেটারই সৃষ্টির একটা অন্যতম রাস্তা হলো যে দলের গঠনতন্ত্রের বিশ্বের একের যে ধারাটা, সেই ধারা এমন একটা ধারা যেখানে পুরুষকে নারী, নারীকে পুরুষ ছাড়া আর সবকিছু করা যায়। এই ধারাটা একটা সৌরতান্ত্রিক ধারা, কারণ অ্যাবসলিউট যে ক্ষমতা, সেই ক্ষমতা মানুষকে আসলে সৌর শাসক হিসাবে গড়ে তোলে, এবং দলের গঠনতন্ত্র যদি অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া হয় দলের চেয়ারম্যানকে, তিনি তাহলে সৌর একজন নেতা হিসেবেই কিন্তু গড়ে উঠবেন। সেইটার জন্য আমরা বলেছিলাম যে 20-এর কোটা একটা অ্যামেন্ডমেন্ট করেন, এবং আমি ওনাকে বলেছিলাম আমি নিজ থেকে যদি আপনি এই 2-3টা কাজ না করেন তাহলে আমার পক্ষে আপনার সাথে মহাসচিব হিসাবে একজন কর্মচারীর মতো মহাসচিব হিসাবে দায়িত্ব পালন আমার করা সম্ভব নয়, কারণ আমার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে, আপনার রাজনৈতিক ক্যারিয়ার চেয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার অনেক বেশি। তাই আমি 3-4 বছর ছিলাম, এখন আমি মনে করি যে 20-এর ক ধারাটা অ্যামেন্ডমেন্ট করার সময় আসছে। কারণ এখন যেহেতু গণতন্ত্রের প্রবাহ চলছে, সেইখানে আমরা যখন অটোক্রেসির বিরুদ্ধে বলবো, সে নিজের দলের মধ্যে যদি মিনিমাম গণতন্ত্র কায়েম না করি তাহলে তো মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না। তিনি এইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, এবং তিনি এইটা ভাবছেন যদি তিনি এই সংশোধনীগুলিতে রাজি না হন তাহলে এইগুলি যদি আমরা কাউন্সিলে উপস্থাপন করি তাহলে কাউন্সিলর কিন্তু সবাই এটাকে গ্রহণ করবে, কারণ কাউন্সিলর এই সমস্ত গণতান্ত্রিক প্রবাহের জন্য এই অ্যামেন্ডমেন্ট গুলি গ্রহণ করার মতো সব কাউন্সিলর কিন্তু মানসিকতা আছে। তিনি এটা টের পেয়ে যাতে কাউন্সিলে আমরা এই বক্তব্যগুলি, এই সংশোধনগুলি উপস্থাপন না করতে পারি, সেই জন্য ভেরি ইন্টেনশনালি তিনি সেই 20-এর ক ধারা প্রয়োগ করে, আপনি দেখেন একই সঙ্গে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মহাসচিব আমি নিজে, এবং আরো 7 জন প্রেসিডেন্ট সদস্য, 10 জনকে তিনি একসঙ্গে অব্যাহতি দেন। এইটা কোন নেতার নেতৃত্ব সুলভ কাজ না, তো তিনি তার নেতৃত্বকে কণ্টকাকীর্ণ অবস্থা থেকে একদম এটা সুগম করার জন্য, যাতে কোনো চ্যালেঞ্জ না আসতে পারে,
তারা ওই নেতৃত্ব ঠিক রাখতে পারে, যাতে উনি চেয়ারম্যান হন এবং উনি ইচ্ছা মতো কমিটি হয়, সেই কারণে কিন্তু এই ব্যবস্থা নিয়েছেন। আসলে এটা পারেন না। কেন পারেন না? কারণ এই দলের জাতীয় কাউন্সিল হওয়ার কথা। জাতীয় কাউন্সিল ঘোষণা করার পরে কাউন্সিলকে সামনে রেখে দলে এত বড় একটা মানে পরিবর্তন আনা ওনার এই ক্ষমতা দিয়ে, এটা সম্পূর্ণভাবে অবৈধ, অনৈতিক। দেখেন উনি কি করছে, উনি সারা বাংলাদেশ জাতীয় পার্টিকে বাদ দিয়েছে। উনি এই যে কেন্দ্রীয় কমিটি করলো, উনি চেয়ারম্যান, ওনার বাড়ি রংপুর, ওনার সাথে কো চেয়ারম্যান মুস্তফা, তার বাড়ি রংপুর, আবার মহাসচিব তার বাড়ি রংপুর। মানে উনি এখন জাতীয় পার্টিকে একটা রংপুর সমিতি হিসেবে আসলে উনি করে ফেলছেন, যেটা আসলে ঠিক হয় নাই। উনার বোঝা উচিত যে হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, তার অবস্থান এবং তার সময়ে এই গঠনতন্ত্রে যত কিছু থাকুক, সেইটা একটা প্রেক্ষাপট। আর উনার পক্ষে এখন যে অবস্থা, সেই অবস্থা কিন্তু ওই সমস্ত ধারা রাখার কোনো মানে সুযোগ নাই। কিন্তু তিনি আসলে গণতান্ত্রিক মনা না, তিনি হিসাব দিবেন না, তিনি ইচ্ছা মতো তিনি পদ ইচ্ছা মতো তিনি পদ বিলুপ্ত করবেন, ইচ্ছা মতো কাউকে নিয়োগ দেবেন। আমি মহাসচিব, উনি দলের 28 জন কর্মকর্তাকে প্রমোশন দিয়েছেন একদিনে, অথচ মহাসচিব জানে না, আমার কোনো সুপারিশ নাই, আমি জানিও না। উনি এই সমস্ত মানে স্বৈর বা একতরফা সিদ্ধান্তের কারণে কিন্তু আমি এই মহাসচিব হিসেবে আমার অভিজ্ঞতা দিয়ে বলেছিলাম 20-1 কে অ্যামেন্ডমেন্ট করার জন্য। উনি এতে ক্ষিপ্ত হয়ে গেছেন। এই ক্ষিপ্ত হয়ে আসলে কোন দল একজন ব্যক্তির উপর ডিপেন্ড করতে পারে না। বিশেষ করে জিএম কাদের সাহেবের মতো ব্যক্তিত্ব কোন দলের নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো তার কোয়ালিটি নাই। হোসেন মোহাম্মদ এরশাদ তিনি ছিলেন, তার নামের উপরে একটা দল চলতে পারে। এরকম বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে, বাংলাদেশে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দল চলতে পারে, কিন্তু জিএম কাদেরের নামে তার দল চলতে পারে না। তিনি একক নেতৃত্ব দেওয়ার জন্য, এক সুবিধার জন্য তিনি এই দল পরিচালনা করছেন। শুধু তাই নয়, তিনি ওনার পরিবারের, ওনার স্ত্রীকেও এনে দলের একদম সর্বোচ্চ পদে তিনি বসিয়েছেন। তার স্ত্রীকে একটা সংগঠনের অঙ্গ সংগঠনের সভাপতি করেছেন। মানে উনি যে কি করেন আর কি করছেন না, এটা উনি জানেন, আমরা জানি না। তবে আমি এটুকু বলতে পারি, সারা বাংলাদেশের জাতীয় পার্টি নেতা কর্মী যারা আছেন, তারা এটা বুঝতে পারবেন, তারা এটা নিশ্চয়ই মূল্যায়ন করবেন যে একসঙ্গে এতগুলো নেতাকে অব্যাহতি দেওয়া ব্যক্তিগত সুবিধার জন্য, দলের কোনো ভালোর জন্য তিনি এই কর্মটি করেন নাই। এবং এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিব। কারণ উনি জাতীয় পার্টিকে প্রাথমিক সদস্য পদ থেকে এই ব্যারিস্টার আনিস বা রুহুল আমিন হাওলাদার, আমি সহ আমাদেরকে বহিষ্কার করতে পারেন না। কারণ এই দলটা সৃষ্টির সময় আমরা ছিলাম, আমরা এরশাদ সাহেবের সঙ্গে এই দলটা সৃষ্টি করেছি 1986 সালে, তখন থেকে আমরা এই সংগঠন ছিলাম। আর এই দল সৃষ্টির 10 বছর পরে কিন্তু জিএম কাদের সাহেবের এই দলে যোগদান করেন। কারণ তার এই দলের প্রতি মায়া মমতা না থাকতে পারে, আমাদের এই দলের প্রতি মায়া মমতা স্নেহ আছে, এবং দলকে রক্ষা করার জন্য আমাদের যা যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং আমি আশা করি সারা বাংলাদেশে আপনারা একটা চ্যালেঞ্জে যাচ্ছেন বলা যায়, সমন করে বলছেন যে এই ধরনের, তো এটা আমরা মানতে পারি না, এবং আমরা সেই জন্য খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মানে আপনারা একটা চ্যালেঞ্জে যাচ্ছেন বলা যায়। আজকে ভিন্ন প্রসঙ্গে আমরা না গিয়ে উনি আমাদেরকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। উনি ওনার ব্যক্তির স্বার্থ, হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি আমাদেরকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। দলটা আমরা ভাঙবো না, ভাঙতে চাই না, কিন্তু উনি দলটা ভাঙ্গার যা করার তিনি করেছেন। আমাদের দাবি ছিল, রুহুল আমিন হাওলাদারের দাবি ছিল, ব্যারিস্টার আনিসের দাবি ছিল, জাতীয় পার্টি থেকে এরশাদ সময় থেকে যারা দল করতো, যারা নাকি দল থেকে আসে চলে গেছেন, আনোয়ার হোসেন মঞ্জু, তারপর আবার শেখ শহীদুল ইসলাম, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুস্তফা জামান হায়দার সাহেব সহ, আরো আব্দুল সাত্তার সাহেব সহ যারা চলে গেছেন, তাদের সকলকে আমাদের একই প্ল্যাটফর্মে এনে দলটাকে আমরা বৃহত্তর একটা ঐক্যের মধ্যে আমরা দাঁড় করাতে চাই। তিনি এইগুলি কাউকে আনবেন না। তিনি এমন একটা অবস্থা, তিনি যে তার কথা শুনবেন তাকে রাখবেন, আর কাউকে রাখবেন না। একটি দলে তো ভিন্ন মত থাকতে পারে, একটি দলে ভিন্ন মানুষের থাকতে পারে, সবাই তো আলোচনা করেই পরে একটা সিদ্ধান্তে আসতে হয়। কিন্তু তিনি ভিন্ন মতকে, তিনি ওনার মতের বাইরে কেউ একটা মত প্রকাশ করলে সেইটাকে সহ্য করার মতো ওনার মানসিকতা নাই। মানে উনি একটা দলকে নেতৃত্ব দেওয়ার যে ধৈর্য, যে বিচক্ষণতা, এই কর্মীর প্রতি যে ভালোবাসা, স্নেহ, এই ধরনের কোনো গুণ ওনার মধ্যে নাই। আমি শুধু একটা পয়েন্ট নিয়ে শেষ করবো। 24-এর নির্বাচন, জিএম কাদের সাহেবের প্রতি যে অভিযোগ, অনেক আপনাকেও সেখানে অভিযুক্ত করে যে কি পয়েন্টে 11th আওয়ারে আপনারা দুজনের সিদ্ধান্তেই 24-এর নির্বাচনে যোগ দেওয়া হয়েছিল। 24-এর নির্বাচনের গোমরটা কি, এই পর্যায়ে শিক্ষা আপনার কাছে জানতে চাই। দেখেন, 24 ইলেকশনে এটা ঠিক যে আমরা
সেই ইলেকশনে যেতে বাধ্য হয়েছিলাম। এমন একটা পরিবেশ পরিসৃষ্টি হয়েছিল, সেই ইলেকশনে আমরা যেতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, এবং সেই ইলেকশনটা আমি বলবো যে যেহেতু অন্যান্য দল যায় নাই, তাইলে সেই দলকে নিয়ে আমরা ইলেকশনে 24-এ যাওয়াটা আমি মনে করি এখন আমরা বুঝতে পারছি নৈতিকভাবে ঠিক হয় নাই। বেআইনি হয় নাই, কিন্তু নৈতিকভাবে ঠিক হয় নাই। কারণ কোন সময় একটা পলিটিক্যাল পার্টির জনশ্রুতির বিপরীতে যাওয়াটা আসলে কখনোই মানে সঠিক না, এটা আমরা ফিল করছি। যেহেতু আমরা দল করি, আগামীতে অন্তত আমরা এই স্রোতের বাইরে কোন রকম সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা নিব না। এই 24-এর নির্বাচন থেকে আমাদের শিক্ষা হয়েছে, সেইটাতে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। সেই ভুল ভ্রান্তির জন্য আমি ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে অনুতপ্ত। জনগণের কাছে আমরা এই জন্য ক্ষমা চাই যে আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে, আমাদেরকে ক্ষমা করেন। তবে ওই ইলেকশন আমাদেরকে আসলে যেতে বাধ্য করা হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তবে উনি যে বলছেন উনি ইলেকশনে যান নাই, যেতে চান নাই, ওনাকে জোর করছে বা ওনাকে দলের অনেকে। আসলে একটা জিনিস বলি, উনি যে বলেন ওনার কথাগুলি ঠিক না। কারণ উনি যদি ইলেকশনে যাওয়ার সিদ্ধান্ত না নিবেন, তাহলে ওনার স্ত্রীকে ঢাকা উত্তরায় নমিনেশন দেওয়ার জন্য উনি এত স্টিক করলেন কেন? উনি তো শেষ পর্যন্ত বলছেন যে ওনার স্ত্রীকে নমিনেশন না দেন উনি ইলেকশন যাবেনই না, এই কথা তো উনি বলছেন। এবং এই ওনার স্ত্রীকে নমিনেশন দেওয়ার পরে তিনি ইলেকশনে গেলেন। কাজেই নীতি কথা উনি বলতেই পারেন, কিন্তু উনি ওনার নীতি কথার অনুযায়ী ওনার যে কর্মকাণ্ড সেটা কিন্তু বৈপরীত্য। উনি মুখে বলেন একরকম আর করেন কাজটা একরকম। দেখেন, এত বড় একটা ঘটনা হলো, এই আগস্টের পরে বাংলাদেশে এত বড় একটা ছাত্র জনতার বিপ্লব হলো, মানে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। সেটা আমরা স্রোতের বাইরে ছিলাম, যদি আমরা ছাত্রদের যে আন্দোলনকে সমর্থন করেছিলাম, তবুও যেহেতু আমরা নির্বাচনে গিয়েছিলাম, তাই মোরালি আমাদের একটা অবলিগেশন ছিল যে কেন আমরা ইলেকশনে গেলাম। সেই অবস্থায় 5 আগস্টের পরে জিএম কাদের সাহেব বললেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে। আমরা বললাম যে আপনি এই কথাটা বলছেন ভালো, তবে দলীয় এটা বড় নীতিগত সিদ্ধান্ত, সেটা তো আপনি দলের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আবার উনি সেটা নিলেন। তারপরে যখন কয়েক মাস পর দেখলাম উনি আবার বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। মানে ওনার এই যে বৈপরীত্য মত চিন্তাধারা, উনি এই আজকে একটা বলেন, কালকে একটা বলেন। উনি ওনার মধ্যে আমি দেখি যে মানসিকভাবে উনি মানে যে চিন্তা ভাবনার মধ্যে ওনার অনেক গরমিল। উনি সঠিকভাবে সুস্থ আছেন কিনা আমার সেটাই তো সন্দেহ হয়। কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখি তিনি বিপরীত ধর্মী সিদ্ধান্ত নেন, কখনোই একটা সিদ্ধান্তে তিনি এই স্থির থাকতে পারেন না। জাতীয় পার্টির জন্য প্রলয় মুজিবুল হক চন্ন লাইভে এসে ভোট চাইলেন। উল্লেখযোগ্য কেউ না, আপনি দেখবেন চেহারাগুলি ওনার সব যারা বা ওইরকম কোন কেরিয়ার সম্পন্ন কোন ব্যক্তি নাই। যারা কেরিয়ার সম্পন্ন ব্যক্তি সারা বাংলাদেশের জেলার সভাপতি সেক্রেটারি, তারা এখন ধৈর্য ধরে আছেন, তারা একটু অপেক্ষা করছেন যে কি হয় দেখি। দেখবেন যখন আমরা একটা স্ট্যান্ড নিব এই সারা বাংলাদেশের সমস্ত কর্মীদেরকে নিয়ে, তখন সবাই আমাদের সাথে থাকবে। কারণ আমরা একটা ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই জাতীয় পার্টির মধ্যে, পুরনো নতুন সবাইকে নিয়ে একটা বড় করে দলটাকে আমরা গড়তে চাই, এবং সেই কাজটা আমরা খুব শীঘ্রই করবো।